সিসিটিভি বসানোতেও দুর্নীতির অভিযোগে বিদ্ধ হলো রাজ্য সরকার। ঝাড়গ্রাম এবং আরামবাগে মেডিকেল কলেজে একটি সিসিটিভি বসাতে লক্ষাধিক টাকা খরচ করার অভিযোগ বিরোধী দলনেতার। রাজ্যে যে কোনো সরকারি কাজে দুর্নীতির দাগ লাগাটাই কি দস্তুর? লাখি সিসিটিভি, কোথায় নিরাপত্তা, উঠছে প্রশ্ন। সুপ্রিম কোর্টের ঠেলায় হাসপাতালে পরিকাঠামো ও নিরাপত্তা নিয়ে টনক নড়েছিল রাজ্য সরকারের। এই কদিনে সেই কাজের বহর কেমন? ঝাড়গ্রাম ও আরামবাগ মেডিকেল কলেজের কথাই ধরা যাক। দুই জায়গাতেই হাসপাতাল চত্বরে পর্যাপ্ত সিসি ক্যামেরা ইনস্টল করা হয়েছে কর্তৃপক্ষের তরফে। এই অবধি সব ঠিকঠাকই চলছিল। ডাল কাটলো বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অভিযোগে। তার দাবি, একটি সিসি ক্যামেরা বসাতে সরকার নাকি খরচ করেছে সর্বনিম্ন 1 লক্ষ থেকে 3 লক্ষ টাকা পর্যন্ত। সমাজ মাধ্যমে এ নিয়ে সরব হয়েছেন শুভেন্দু। অভয়ের বিচার না তৃণমূলের কাটমানি? সরকারি হাসপাতালে সিসি ক্যামেরা বসানোর কাজ চলছে। রাত্রিরের সাথী প্রকল্পের অধীনে কাজ চলছে। ঝাড়গ্রাম মেডিকেল কলেজ মোট 195টি ক্যামেরা বসানো হচ্ছে। 3,52,52,923 টাকা খরচ। একটি ক্যামেরা বসাতে খরচ 1,65,400 টাকা। প্রফুল্ল চন্দ্র সেন মেডিকেল কলেজ আরামবাগ মোট 50টি সিসি ক্যামেরা বসানো হচ্ছে। 1,95,98,739 টাকা খরচ। একটি ক্যামেরা বসাতে খরচ 3,51,974 টাকা। ঘটনাটি আশ্চর্যজনক, অবিশ্বাস্য। দুর্নীতির সীমা ছাড়িয়েছে তৃণমূল কংগ্রেস। বড় দুর্নীতি আমি আলাদা করে প্রেস করব 2-1 দিনের মধ্যে। আমার কাছে সব তথ্য আছে। আমি আলাপন ব্যানার্জিকে বলবো, প্লিজ ইউ শুড রিজাইন। আর রাজীব কুমারকে বলবো, আপনি আইটি সেক্রেটারি, রেসপন্সিবিলিটি গোজ টু ইউ। গোটা বিষয়টিতে স্বাস্থ্য ভবনের ঘাড়ে দায় ঠেলেছেন সংশ্লিষ্ট হাসপাতালগুলির সুপারডাও। সেই অনুযায়ী আমাদের রিকোয়ারমেন্ট পাঠিয়েছিলাম। সেই অনুযায়ী স্বাস্থ্য ভবন থেকে টেন্ডার করা হয়েছে। স্বাস্থ্য ভবনই জানে কোথায় কি, কত দাম কি, ওসব আমরা কিছু আমাদের জানার এখতিয়ারে নেই। বাইরে যে সমস্ত সিসিটিভি লাগানো হচ্ছে সেগুলো সব স্বাস্থ্য ভবন। এত টাকা হওয়ার কথা নয়, কিন্তু সেগুলো স্বাস্থ্য ভবনে ডিটেলসে বলতে পারে। অভিযোগ উঠতেই জনগণের করের টাকার ব্যবহার নিয়ে স্বচ্ছতার দাবি জানাচ্ছে আমজনতাও। এই প্রশ্ন জনগণের মধ্যেও আসছে। আমি আশা রাখবো যে পশ্চিমবঙ্গ সরকার স্বাস্থ্য দপ্তর বা স্বাস্থ্য মন্ত্রক থেকে একটা শ্বেতপত্র প্রকাশ করে পুরো বিষয়টা জনসমক্ষে রাখা হোক যে কোথাও দুর্নীতি হয়নি। হাসপাতালে নিরাপত্তার দাবিতে দীর্ঘ লড়াই লড়েছেন জুনিয়র চিকিৎসকরা। আন্দোলনের চাপে শেষমেশ সিসিটিভি, রেস্টরুমের মতো মৌলিক বিষয়গুলো নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছিল নবান্ন। সেই প্রতিশ্রুতি পালনের সময় জনগণের করের টাকা নয়ছয় হচ্ছে না তো? তৃণমূল জমানায় দুর্নীতিমুক্ত কোনো কাজ দেখার সৌভাগ্য কি হবে রাজ্যবাসীর? রিপাবলিক বাংলা। পরীক্ষামূলকভাবে সেন্ট্রাল রেফারাল সিস্টেম চালু হওয়ার পরও বদলায়নি এসএসকেএম এর ছবিটা। সোমবারের পর মঙ্গলবারও দেখা গেল অকেজো হয়ে পড়ে রয়েছে ডিসপ্লে বোর্ড। দূর দূরান্ত থেকে এসে বেড না পেয়ে ফিরে যেতে হচ্ছে রোগীদের। কোথায় সেন্ট্রাল রেফারাল সিস্টেম? আন্দোলন তুলতে চোখে ধুলো এবং সিআরএস এর নামে ভাওতা সরকারের। এসএসকেএম এর বাইরের ডিসপ্লে বোর্ড, এখানে কোন বিভাগে কত বেড খালি তা দেখানোর কথা। কিন্তু পাইলট প্রজেক্ট চালুর 10 দিন পরও বন্ধ হয়ে পড়ে আছে ডিসপ্লে বোর্ড। আর বাইরে পরিষেবার অপেক্ষায় রোগী ও তার পরিজনরা। এটাই কি রাজ্যের সেন্ট্রাল রেফারেল সিস্টেম? ঠিকমতো রেফার সিস্টেম চালু করুক সরকার, চাইছে মানুষ। চালু করলে ভালো হয়। সেন্ট্রাল রেফারেলটা দরকার। হ্যাঁ দরকার। কেন দরকার বলছেন? মানুষ দেখলে বুঝতে পারবে কোথায় যেতে হবে না হবে। তাই তো ঘুরতে হবে না বোধহয়। হ্যাঁ, কোথায় কত বেড আছে লোক জানবে কি করে যে কোথায় কত বেড খালি আছে না আছে? যদিও আমি এটা দেখিনি, এটা আপনার কাছে শুনলাম, আমি দেখিনি। আমি এটা বলছি, এই যে কোথায় বেড খালি আছে না জানলে কি অসুবিধা আছে? তো লোকে ভর্তি হবে কি করে? লোকে তো দালালের খপ্পরে পড়বে। লোকে আমি অনেক লোকের সাথে কথা বললাম যারা বেডের জন্য 5,000 টাকা করে দিয়েছে। 5,000 টাকা করে এসএসকেএম নামেই ডিসপ্লে বোর্ড, বাইরে বেডের আশায় চাতক পাখির মতো চেয়ে বসে রোগীর পরিজনরা। 11টা নাগাদ কৃষ্ণনগরে পথ দুর্ঘটনায় আহত হন। এখন অবধি তাকে সেই অর্থে কোথাও ভর্তি করে রাখা যায়নি। এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারের সামনে অ্যাম্বুলেন্সেই কোনো রকমে স্যালাইনের মাধ্যমে তার চিকিৎসা চালাচ্ছেন তার পরিবারের সদস্যরা। বলা হয়েছে বেড নেই। এসে পৌঁছেছি 10টা নাগাদ। আচ্ছা, তারপর এসে পৌঁছানোর পরে গেলাম,
কিছুক্ষণ পর বললেন যে এখানে অ্যাডমিশন করানো যাবে না, বেড নেই। যে আমরা অত দূর থেকে এসেছি তাহলে কোথায় যাব? বললেন আমরা তো সেটা বলতে পারবো না কোথায় যাবে। সল্টলেকে বাসের ধাক্কায় স্কুল ছাত্রের মৃত্যুর ক্ষেত্রেও রেফার রোগের ছায়া। 3 হাসপাতাল ঘুরেও মেলেনি বেড। বিনা চিকিৎসায় বেঘরে প্রাণ চলে গেল ক্লাস 4-এর আয়ুষ পাইকের। পাইলট প্রজেক্টের নামে ভাওতাবাজি আর মেনে নিতে রাজি নয় জনতা। উঠছে গোটা রাজ্যে কেন্দ্রীয় রেফার ব্যবস্থা চালুর দাবি। কেন্দ্রীয় রেফার ব্যবস্থা চাই বাংলা, মুখ্যমন্ত্রী দ্রুত চালু করুন। কেন্দ্রীয় রেফার ব্যবস্থা চাই বাংলা, মুখ্যমন্ত্রী রেফার ব্যবস্থাটা তাড়াতাড়ি করুক, তাহলে আর কোনো বাচ্চাকে এরকম ভাবে এই হসপিটাল ওই হসপিটাল করে মারা যেতে হবে না। আন্দোলনের সময় বারবার বলা হয়েছিল 99% কাজই নাকি হয়ে গিয়েছে। তবে কি সরকারের সদিচ্ছা কোনো কালেই ছিল না? শুধুমাত্র আন্দোলন তুলতেই জুনিয়র ডাক্তারদের চোখে ধুলো দিয়েছিল নবান্ন। রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা কি চিরকালই এই বন্ধ ডিসপ্লে বোর্ডের মতোই অন্ধকারাচ্ছন্ন থাকবে? ভাস্কর বসুর রিপোর্ট, রিপাবলিক বাংলা। এসএসকেএমের পর এনআরএসও দেখা গেল রেফার রোগের চেনা ছবি। কেউ মরণাপন্ন, কেউ মুমূর্ষ। দূর দূরান্ত থেকে চিকিৎসা করাতে এসে বেড না পেয়ে ফিরে যেতে হচ্ছে রোগীদের। সেন্ট্রাল রেফার সিস্টেম কি আদেও চালু আছে? চিকিৎসা করাতে এসে ধাঁধায় মানুষ। জেলা হাসপাতালে পরিকাঠামো নেই, তাই কাছের মানুষকে সুস্থ করে নিয়ে যেতে কলকাতায় ছুটে আসছেন মানুষ। কিন্তু মহানগরের সেই তথাকথিত নামকরা মাল্টি স্পেশালিটি হাসপাতালগুলিতে এসেও হতাশ হতে হচ্ছে তাদের। এনআরএসে দেখা গেল একই ছবি। দক্ষিণ 24 পরগনার গঙ্গাসাগর থেকে আসা সিঁড়ি থেকে পড়ে গিয়ে কোমরে গুরুতরভাবে চোট পান। তাদেরকে সাগর যে গ্রামীণ হাসপাতাল হয় সেখানে নিয়ে যাওয়া হয়েছিল এবং তারপরে ডায়মন্ড হারবার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ডাইরেক্ট বলে দেওয়া হয় এখানে কোনো চিকিৎসা হবে না এবং সেখান থেকে নিয়ে আসেন কোথায়? এনআরএস। অথচ এখানে আসার পর তাদেরকে অপেক্ষা করতে হয় কয়েকটা রাত, শেষমেশ ভর্তি নেওয়া হয়, কিন্তু ভর্তি হওয়ার পরও এখনো পর্যন্ত ট্রিটমেন্ট চালু হয়নি। হসপিটালে আজকে 22-24 দিন এলাম, ওই টেস্ট ব্লাড টেস্ট অমুক করেই চলছে। আমার পেশেন্টে কোনো অপারেশন টেস্ট আপনারা কি এখান থেকে করতে পারছেন না বাইরে থেকে? না, বাইরে থেকে আমাদের কিছু করতে হচ্ছে। জেলার হাসপাতাল রেফার করে দিচ্ছে কলকাতার হাসপাতালে। সেখানে এসেই মুমূর্ষু রোগীর পরিজনেরা জানতে পারছেন বেড নেই। কোথায় গেলে চিকিৎসা মিলবে সদুত্তর নেই কারো কাছে। বাইকে গুরুতরভাবে দুর্ঘটনা ঘটে, একের পর এক জায়গায় রেফার করা হচ্ছে, কখনো এই হাসপাতাল কখনো ও হাসপাতাল, এবং পিংপং বলের মতন পরিবারকে বারবার করে খেলা হচ্ছে, ঘোরানো হচ্ছে। কিন্তু এখানে আসার পর কিছুটা একটা অপারেশন হওয়ার পর রিলিজ করে দেওয়া হয়, অর্থাৎ ছেড়ে দেওয়া হয়। আর তারপর থেকেই হাসপাতাল প্রাঙ্গণে এনাদের আশ্রয়। 10 তারিখে আমরা লাস্টে আবার রেফার করে ছুটি দিয়েছিল। আমরা আবার 10 তারিখে মানে কি আবার রিকোয়েস্ট করলাম, রবিবার ছিল। লাস্টে আমরা চিন্তা ভাবনা করলাম যে আউটডোরেতে দেখায় যদি চান্স পাই কোথাও, তো পারলাম না। আন্দোলন, প্রতিবাদ, গণ ইস্তফা যাই হয়ে যাক, রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোর বাস্তবিক উন্নয়ন কি কোনোদিন হবে না? উন্নয়ন মানে কি শুধুই নীল সাদা রং? হ্যাঁ, এটা ডাক্তারদের আগেই বোঝা উচিত ছিল যে এই ব্যবস্থাটার মধ্যে দিয়ে আপনারা কোনো সুরাহা পাবেন না। এটা শুনতে ভালো, আমাদের রাজ্যে এখনো সেই ইনফ্রাস্ট্রাকচারের কিছুই নেই। মরণাপন্ন রোগী অ্যাম্বুলেন্সে একটার পর একটা হাসপাতাল ঘুরে বেড়ান, সেখানে বেড পান না। স্বাভাবিকভাবেই এটা আমরা বুঝতে পারি যে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার পরিকাঠামোর উন্নয়নের যে ঢক্কানি নাথ, যে বিজ্ঞাপন আমরা দেখি, সেটা যে কতটা অন্তঃশ্বাস শূন্য সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। 10 দিনেরও বেশি হয়েছে 5টি বড় সরকারি হাসপাতালে পরীক্ষামূলকভাবে চালু হয়েছে সেন্ট্রাল রেফারাল সিস্টেম। হাতে নাতে কি ফল পাবে জনতা, নাকি হাসপাতালের বাইরে ছটফটিয়ে কাছের মানুষের মৃত্যুই দেখে যেতে হবে তাদের? রিপাবলিক বাংলা।